আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। চলমান পরিস্থিতিতে রবি ও সোমবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা। ব্যাংক ও সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকলেও চলবে আদালতের কার্যক্রম। কারফিউ জারি করে সারা দেশে সেনা মোতায়েনের পর টহল ও তল্লাশি, অযথা ভিড় না করতে জনগণের প্রতি সতর্কতা। শুক্রবার দুর্বৃত্তের আগুনে ধ্বংসস্তূপে পরিণত মেট্রো রেল স্টেশন সহ রাজধানীর বিভিন্ন স্থাপনা, আগুনে পুড়েছে 2 শতাধিক গাড়ি। জনজীবনে শান্তি শৃঙ্খলা না ফেরা পর্যন্ত কারফিউ থাকবে বললেন কাদের। শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য রায়েই সমাধান হবে আশা। এবং কক্সবাজারে বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি উৎপাদন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় হেক্টর প্রতি উৎপাদন বেড়েছে বহুগুণ। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাজ্যে কুমড়ার ভাস্কর্য তৈরির খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগামী রোববার ও সোমবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে ব্যাংক সহ সরকারি বেসরকারি সব অফিস এই 2 দিন বন্ধ থাকবে। তৈরি পোশাক শিল্প কলকারখানাও ছুটির আওতায় রয়েছে। তবে আপিল বিভাগ সহ আদালতের সব কার্যক্রম চলবে। গত কয়েকদিন ধরে কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন ও গত রাত থেকে চলা কারফিউর কারণে রাজধানীতে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে রাজধানী ঢাকার সাথে কার্যত পুরো দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গণপরিবহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা তাদের। তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট। গতরাত 12টা থেকে কারফিউ জারির পর ঢাকার সাথে সারা দেশের সড়ক, নৌ ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে মেট্রো রেল, আন্তঃজেলা পরিবহন ব্যবস্থাও। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। এই যে বর্তমান সকাল থেকে গাড়ি আনে ঘুরছি, আমি হুদা 250 টাকা ভাড়া মারছি। এই গাড়ির জমা আছে 130 টাকা। আমি ম্যাচেও ভাত খাই 160 টাকা বিল। তাহলে আমার বাল বাচ্চা কি খাবে? কি যদি যায় তাহলে যাবো, আর না গেলে তো আর করা কি আছে। দুর্ভোগের জনগণের প্রচুর দুর্ভোগ, খালি আমাদের সবার দুর্ভোগ। মানুষ সবাই চায় যে সবাই শান্তি। সৌদি প্রবাসী জামান শনিবার রাতে ফ্লাইট থাকায় এই কারফিউর মধ্যেও মুন্সিগঞ্জ থেকে ভোর রাতে বের হয়েও 11 ঘন্টাও বিমানবন্দরে পৌঁছাতে পারেনি। আমরা তো এইখানে মনে করি কি আমরা শ্রম দিতেছি, শ্রম দিয়ে দেশে অর্থ ইয়ে করতেছি, ঠিক আছে, কিন্তু এটা তো সরকার দেখার কথা। সরকার কি এটা তো আমাকে আশা করি না। আমরা দেশের অর্থনীতি তো কেউ চায় না, কারণ দেশটা আমরা ভালোবাসি না, আমরা এই দেশের সন্তান। বাস ট্রেন বন্ধ থাকায় হারুন দম্পতিও নরসিংদী থেকে অতিরিক্ত টাকা খরচ করে অসুস্থ মেয়েকে দেখতে যাচ্ছেন ভাঙ্গায়। কত ভোগান্তি, এটা কি আর বলার আছে? 3 টাকার ভাড়া 12 টাকা, যাইতে পারতাছি না, ভেঙে 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 আসতেছি। আমাদের শান্তি চাই, যে শৃঙ্খলা বজায় রেখে আমাদের দেশটা আগে যেমন ছিল ঠিক সেইভাবে আবার চলুক। গত 24 ঘন্টায় ঢাকার সাথে আন্তর্জাতিক রুটে বিভিন্ন এয়ারলাইন্সের 12টি ফ্লাইট বাতিল হয়েছে। আর যাত্রীর নিরাপত্তার স্বার্থে সব রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। যে প্ল্যাটফর্ম দিয়ে হাজারো যাত্রী পরিবহন হয় এসব ট্রেন দিয়ে ছাত্র আন্দোলন ও কারফিউতে তা আজ দাঁড়িয়ে রয়েছে। সাধারণ মানুষ বলছে চিরচেনা সেই পরিবেশ আবার ফিরে আসুক। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। কারফিউয়ের প্রথম দিন এবং কোটা বিরোধী শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে থমথমে রাজধানী ঢাকা। কারফিউ জারির পর রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। টহল দেওয়ার পাশাপাশি অযথা ভিড় না করতে জনগণকে সতর্ক করছেন তারা। তারপরও কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে। রিজভি নওয়াজের রিপোর্ট। কারফিউ জারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ সারা দেশে নামে সেনাবাহিনী। বিজয় সরণি, সংসদ ভবনের আশেপাশের এলাকা, আগারগাঁও, মিরপুর সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা। রাজধানীর বিভিন্ন সড়কে টহল দেন সেনা সদস্যরা।
মূল সড়ক থেকে উৎসাহী জনগণকে সরে যেতে মাইকে ঘোষণা দেওয়া হয়। সড়কে যানবাহন চলাচল ছিল সীমিত। জরুরি প্রয়োজনে যেসব যানবাহন চলাচল করেছে তাদের নির্দেশনা দিয়েছেন সেনা সদস্যরা। পরিচয় নিশ্চিত হওয়ার পর চলাচল করতে দেওয়া হচ্ছে সবাইকে। রাজধানীর অন্যতম প্রবেশপথ উত্তরার পরিস্থিতি বেশ স্বাভাবিক। যান চলাচল সীমিত থাকলেও নাশকতা বা সংঘাত চোখে পড়েনি। মহাখালী, খিলক্ষেত, বিমানবন্দর সহ নানা অংশে পুলিশ ও সেনাবাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। রাস্তাঘাটে পুড়ে যাওয়া বিভিন্ন যানবাহন পড়ে থাকতে দেখা যায়। ফার্মগেট, বিজয় সরণি, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে রয়েছে সেনা চেকপোস্ট। যারা বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রয়োজনে তল্লাশিও করা হচ্ছে। ওষুধ ও অক্সিজেন সরবরাহে যানবাহন দেখা গেছে রাস্তায়। অ্যাম্বুলেন্সও কারফিউর আওতামুক্ত রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া তেমন বের হননি নাগরিকেরা। মিরপুর ১০ নম্বর গোলচত্বর, বেনারসি পল্লী এবং আল হেলাল হাসপাতালের সামনে থেকে কমপক্ষে ৯ জনকে আটক করতে দেখা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাইক্রোবাস ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা। চলমান কোটাবিরোধী আন্দোলনের সহিংসতার দগদগে ক্ষত ছড়িয়ে ছিটিয়ে আছে এখনও রাজপথে। কিছুটা ভিন্ন চিত্র ছিল গাবতলীতে। দূরপাল্লার বাস না চললেও স্বল্প দূরত্বের কিছু বাস চলাচল করেছে। শুক্রবারের সংঘর্ষের পর অনেকটাই থমথমে রাজধানী মেরুলবাড্ডা বনশ্রী এলাকা। সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিজবিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার দুর্বৃত্তদের আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানীর বিভিন্ন স্থাপনা। আগুনে পড়েছে প্রায় ২ শতাধিক গাড়ি। এছাড়া ব্যক্তিগত গাড়িতে আগুন দেওয়া সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলা ভাঙচুরে ব্যাপক ক্ষতি হয়েছে মেট্রো রেলের ২টি স্টেশন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। টানা ৬ দিনের সংঘর্ষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী ঢাকার বেশ কিছু স্থাপনা। মহাখালীতে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ভবন, অধিদপ্তরের ডেটা সেন্টার, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স সহ অন্যান্য স্থাপনায় দেওয়া আগুনে শতাধিক গাড়ি পুড়ে গেছে। আমাদের চিকিৎসা সেবা যদি ব্যাহত হয় তাহলে তো আর কিছু থাকলো না। চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেজন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি, এখনও অনুরোধ করছি যেন ভবিষ্যতেও যেন এরকম কোনো ঘটনা না ঘটে। আর যেটা আমার প্রতিমন্ত্রী বলছেন, আমিও যারা মারা গেছে তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা, তাদের আত্মার শান্তি কামনা করছি। ভালো থাকুন। 2 দফায় আগুনে পুড়েছে মহাখালীর সেতু ভবন। দুর্বৃত্তরা ভবনের ৫৫টি যানবাহন আগুনে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। নিচতলা পর্যন্ত যেতে দেখেছি এবং যেটা গাড়ি এখানে প্রায় ৫৫টা যানবাহন আমাদের একেবারে ভস্মীভূত হয়ে গেছে। আর ভিতরে হচ্ছে অফিসে আমাদের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, ব্যাপক আগুন দেওয়া হয়েছে এবং আমাদের বিভিন্ন যে ইলেকট্রনিক্স জিনিসপত্র, কম্পিউটার সামগ্রী, আসবাবপত্র এবং বিভিন্ন ডকুমেন্ট সেগুলো লুট করে নিয়ে যাওয়া হয়েছে। মিরপুর 10-এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসে দেয়া আগুনে পুড়ে গেছে 35টি যানবাহন। শনিবার দুপুরে ধোঁয়া উঠছিল অনেক গাড়ি থেকে। অনেক লোক ছিল তো, এর জন্য হয়তো বা পুলিশ প্রোটোকল আসতে পারেনি, ফায়ার সার্ভিস আসতে পারেনি। ঠিক আছে, দাও দাও করে জ্বলছে, সারা রাত জ্বলছে। রাজধানীর বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে শুক্রবার আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় আগুনে পুড়ে যায় 8টি গাড়ি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী ও বানানীর টোল প্লাজা এবং অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ওরা কি করছে, ঢুকে মাইট দূর শুরু করে দিয়েছে। আমার কাছে বাইরে তুই অনেক ঘাড় রয়েছিস, আমি বাইরে গেছি। ঠিক আছে, বাইরে যে গেটের পাশে ঘাড়ে আমি ঘাড়ে রইলাম। পরে ওরা ঢুকে আগুন টাগুন লাগায় সব কিছু কম্পিউটার যা আছে সব ভাঙে টেঙে চুরমার করে কিছু নিয়েও গেছে। এদের অবস্থা দেখে আমরা মনে করেন আমাদের জীবন নিয়ে পালাইতে ইয়ে করতেছে না, আমরা পালাই গেলাম সবাই। পরবর্তী দেশে দেখলাম ওগুলো আগুন জ্বলতেছে, ওইটাতে আগুন জ্বলতেছে, এগুলাই দেখলাম। ব্যক্তিগত গাড়ি ও স্থাপনাও ভাঙচুর হয়েছে অনেক। মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনেও ভাঙচুর চালানো হয়। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে স্টেশন দুটির। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। চলমান সহিংস পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত মিলছে না ইন্টারনেট পরিষেবা। বিটিসিএল এর ডেটা স্টোর পুড়ে যাওয়ার পর এখনো পুনঃস্থাপন করতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ।
তেজগাঁওয়ে ডাক বিভাগের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য প্রস্তুত আছে আইসিটি বিভাগ। কবে নাগাদ ইন্টারনেট সেবা মিলবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি প্রতিমন্ত্রী। কত কিলোমিটার যে আপনার তারগুলো পুড়িয়ে দিয়েছে এর কোনো হিসাব নাই। আপনি বুঝতেছেন যে কোন অবস্থায় বিটিভির সম্প্রচার শাটডাউন মানে করে দিয়েছে একেবারে। তো সেটা আমরা আর কি ইন্টারনেট সার্ভিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইএসপিএবি তারা চেষ্টা করছে দ্রুত আর কি ঠিক করার। মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সকল জনগণ, নাগরিকের সম্পদ এবং প্রাণের নিরাপত্তা নিশ্চিত করা। আর সেটা নিশ্চিত করার জন্য আমরা ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সকল সংস্থা, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদের প্রয়োজনে, তাদের পরামর্শে যখন যেই প্রযুক্তি সহায়তা দেওয়ার দরকার হবে আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। রামপুরায় ভিটিভি সদর দপ্তরে হামলায় অভাবনীয় ক্ষতি হয়েছে। ভিটিভির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ভবনের স্পর্শকাতর স্থানগুলোতে হামলা হওয়ায় ভিটিভির সম্প্রচারে বিঘ্ন ঘটছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। এই চিত্র দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের। চারদিকে শুধু ধ্বংসযজ্ঞ। 18 জুলাই সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলে নারকীয় তাণ্ডব। এ সময় সদর দপ্তর, নিরাপত্তা কক্ষ, ডিজাইন সেট, আর্কাইভ ও 41টি অফিস কক্ষ সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বিপুল পরিমাণ সম্পদ ধ্বংস ও লুট করে দুষ্কৃতিকারীরা। আগুন দেয় 17টি গাড়িতে। বিটিভিতে হামলা নিয়ে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন মহাপরিচালক। 2 নম্বর এবং 3 নম্বর গেট ভেঙে বিপুল সংখ্যক হামলাকারী বিটিভির অভ্যন্তরে প্রবেশ করে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করতে থাকে। ঢাকা কেন্দ্রের করিডোরের সব গ্লাস, সিসি ক্যামেরা ভাঙচুর ও ভস্মীভূত করে ফেলে। সন্ত্রাসীরা একটি সম্প্রচার অভিভ্যান এবং 17টি গাড়ি পুড়িয়ে ফেলে, 9টি গাড়ি ভেঙে চুরমার করে। বিটিভি নিরাপত্তা জোরদারে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনজীবনে শান্তি শৃঙ্খলা না ফেরা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য রায়ের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। ওবায়দুল রশিদের রিপোর্ট। কারফিউ শিথিল সময়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন। তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা তারেক রহমানের নির্দেশে বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডাররা করেছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা জানি কারফিউ জারির কারণে মানুষের সাময়িক কষ্ট দুর্ভোগ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে অবগত আছেন এবং সকলের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আইন শৃঙ্খলা বাহিনীর আইন প্রয়োগকারী সংস্থা এই বিশেষ ব্যবস্থা শিথিল করা। আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে গুজব সৃষ্টিকারীদের আইনের হাতে তুলে দিতে বলেন ওবায়দুল কাদের। সরকার ইতোমধ্যেই শিক্ষার্থীদের সকল দাবি নীতিগতভাবে মেনে নিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনায় শিক্ষার্থীদের দাবির বিষয়টি অন্তর্ভুক্ত হবে এবং শিক্ষার্থীদের নিকট গ্রহণযোগ্য একটি রায়ের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু মীমাংসা। সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে সর্বাত্মক অভিযান শুরু করেছে উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
নাশকতার মামলায় গ্রেফতার বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী সহ ৭০ জনকে গ্রেফতার করেছে ডিবি। তাদেরকে আদালতে হাজির করে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ডিএমপি অ্যাডিশনাল কমিশনার হারুনুর রশিদ ডিবি গেটে সাংবাদিকদের বলেন, নাশকতার সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাদের। তবে চলমান নাশকতার ঘটনার পেছনে অন্য কোনো মহলের হাত আছে কিনা জানাতে চাননি তিনি। আমরা অনেক কথোপকথনই পেয়েছি, তারা বাহির থেকে তাদের নেতাদেরকে উস্কানি দিচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে এবং অবশ্যই এ ধরনের আমরা তদন্ত করছি এবং আমরা তথ্য প্রমাণও পাচ্ছি যে বাহিরে উস্কানিও রয়েছে। যারা এই উস্কানি পেয়ে এই ঢাকা সহ বিভিন্ন জায়গাগুলিতে তারা আগুন লাগাচ্ছে, ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে, আমি মনে করি তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। তাদেরকে যে কোনো জায়গায় থাকুক তাকে সেখান থেকে আমরা খুঁজে বের করে নিয়ে আসবো। যারা অর্থ সাপ্লাই দিচ্ছে, যারা অস্ত্র সাপ্লাই দিচ্ছে, যারা সাধারণ মানুষকে হত্যা করছে, যারা পুলিশকে হত্যা করছে এবং যারা আমাদের মেট্রো রেল, আমাদের বিভিন্ন সরকারি স্থাপনাগুলিতে তারা আগুন লাগাচ্ছে, তারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করছে, তাহলে তাদের উদ্দেশ্যটা কী? তাহলে আপনাদের ধরে নিতে হবে তাদের উদ্দেশ্য হচ্ছে দেশবিরোধী এবং তারা দেশকেই তারা মেনে নিতে পারছেন না। প্রিয় দর্শক, পটুয়াখালী থেকে বরিশাল বিভাগের পরিস্থিতি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার এনায়েতুর রহমান। সান্ধ্যবাহিনী জারির পর থেকে বরিশাল বিভাগের সবকটি জেলায় এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। যদিও গত কয়েকদিনে এই বিভাগে বরিশাল ছাড়া কোটা আন্দোলনকারীদের কর্মসূচি সীমিত আকারে অন্য জেলাগুলোতে পালিত হলেও সান্ধ্যবাহিনী জারির পর আজ আর তা দেখা যাচ্ছে না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গত রাতে ক্যাম্পাস ত্যাগ করেছে। মহানগর শান্ত রয়েছে। নগরে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়ক মোড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনার প্রতিনিধিরা আমাকে এমনটাই জানিয়েছেন। এদিকে সকল জেলা ও উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে মাইকে সান্ধ্যবাহিনী জারির বিজ্ঞপ্তি প্রচার করায় অধিকাংশ জনগণ নিরাপদ স্থানে অবস্থানে চলে গেছেন। এবার আমরা যাব চট্টগ্রামের স্টাফ রিপোর্টার চৌধুরী ফরিদের কাছে, জানবো চট্টগ্রামের পরিস্থিতি। কার্ফিউ জারির পর চট্টগ্রামে আজ দুপুরে সেনাবাহিনী টহল শুরু করেছে। তবে বিজিবি এবং পুলিশ শহরে মোড়ে মোড়ে অবস্থান গ্রহণ, ওই সাথে তারা বিভিন্ন লোকজনকে তারা তল্লাশি করছেন। চট্টগ্রাম জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান চ্যানেলকে বলেছেন, দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, চন্দ্রেশে রামু সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনী নেমেছেন। চট্টগ্রাম সেনানিবাস থেকে চট্টগ্রাম শহর এবং উত্তর জেলাগুলোতে তারা মোতায়েন করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রামে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, তেলক্ষেত্র, বন্দর, এই জায়গায় সেনাবাহিনী টহল জোরদার করেছেন। এছাড়াও কার্ফিউ জারির পর জরুরি সেবা, সাংবাদিক এবং চট্টগ্রাম বন্দর ও বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম আওতামুক্ত থাকবে বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাস এবং ডকুমেন্ট সাথে রাখতে বলেছেন। এছাড়াও কার্ফিউ ঘোষণার পর থেকে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী জেলা উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি। এ হলো চট্টগ্রামের পরিস্থিতি। প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের পরিস্থিতি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার আবু সালে মোহাম্মদ ফাত্তা। রাজশাহী বিভাগের ৮টি জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন বাহিনীর টহল অব্যাহত রয়েছে এবং সবচেয়ে বড় কথা, রাজশাহী পরিস্থিতি বিভাগের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এটি জানিয়েছেন। আমি র্যাব 5 সঙ্গে কথা বলেছি, পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনের সঙ্গে কথা বলেছি, বিভাগ কমিশনের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি এবং এদিকে কার্ফিউর আওতামুক্ত পরিষেবাগুলো যেমন মহানগরীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছে, অ্যাম্বুলেন্স চলেছে, পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে এবং সেইগুলো স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা পাওয়া যায়নি। এদিকে রাজশাহী বিভাগের এই ছিল রাজশাহী বিভাগের সর্বশেষ পরিস্থিতি। রংপুর বিভাগের পরিস্থিতি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার মেরিনা লাভলি। গত রাতে
কারফিউ জারির পর থেকে রংপুরে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। পুরো নগরী সহ বিভিন্ন উপজেলায় টহল দিচ্ছে র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী। এছাড়াও বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার ঘোষণায় সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় কাজ সেরে আবার বাড়িতে ফিরে গেছেন। তবে গণমাধ্যম, জরুরি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান কারফিউ আওতামুক্ত থাকায় অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবাদানকারী এবং গণমাধ্যমের যান চলাচল করতে দেখা গেছে। সিলেট বিভাগের পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি সাদিকুর রহমান সাকি। সারা দেশের মতো সিলেট বিভাগেও কারফিউ চলছে। গভীর রাতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে জানিয়ে দেওয়া হয় বাসা বাড়ি থেকে বের না হওয়ার জন্য। এতে করে রাস্তাঘাটে লোক সমাগম কম, চলছে না গণপরিবহন, ব্যবসা প্রতিষ্ঠানও তেমন একটা খুলেনি। বিভাগের অন্য 3টি জেলা, বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজারে আমাদের প্রতিনিধির সাথে কথা বলেছিলাম। তারাও যেমনটি জানিয়েছেন যে কারফিউ জারি করার কারণে স্বাভাবিকের তুলনায় মানুষজন রাস্তাঘাটে কম। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে, তারা কাজ করছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো আপত্তিকর ঘটনার ঘটেনি। পরিস্থিতি আজ পুরোপুরি শান্ত বলা যায়। তো এই ছিল মোটামুটি আমার কাছে সিলেট বিভাগের সার্বিক তথ্য। প্রিয় দর্শক, সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিরা পরিস্থিতি জানাচ্ছিলেন। কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। ব্রিফিংয়ে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আগামীকাল সকাল 10টার পর আদালতে শুনানি হবে এবং আগামীকালই এই মামলার নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন তিনি। আন্দোলনকারীদের কর্মসূচি পরিহার করে আদালতের উপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সরকার দেশে উচ্চ ফলনশীল ভেনামি চিংড়ির বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দেয় 2023 সালে। এবছর প্রথমবারের মতো কক্সবাজারের উখিয়ায় ব্যবসায়ী ইকবাল আহমেদ ভেনামি চিংড়ি উৎপাদন করছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় হেক্টর প্রতি উৎপাদন হয়েছে বহুগুণ বেশি। বিস্তারিত জানাচ্ছেন শাহী সিরাজ। কক্সবাজারের উখিয়া মেরিন ড্রাইভের পাশে অবস্থিত সিমার্ক ভেনামি ফার্মে চলছে প্রথমবারের মতো চাষকৃত ভেনামি চিংড়ির আহরণ। রপ্তানি বাণিজ্যকে মাথায় রেখে 25 কোটি টাকা বিনিয়োগে উদ্যোক্তা ইকবাল আহমেদ 12 একরের এই খামারে যুক্ত করেছেন চিংড়ি চাষের সব আধুনিক প্রযুক্তি। বাগদার জন্য আপনার সিজনে অপেক্ষা করতে হয়, এটার জন্য আপনার সিজনে আপনি যখন বলবেন সারা বছর সে সাপ্লাই দিতে পারবে। যে একটা সুপার মার্কেট যদি আমাকে বলবে যে 40 পিস দিবা 100 কন্টেনার, আমাকে 50 পিস দিবা 50 কন্টেনার, এইটা কিন্তু আমরা ন্যাচারালি যে আমরা ফার্মিং করি তাতে সম্ভব না। এটার যে ডিমান্ড এত বেশি, এটা কারণ হলো এটা একটু রিজনেবলি প্রাইসে পাওয়া যায়। ব্রয়লার মুরগি বা উচ্চ ফলনশীল ধানের মতোই ভেনামি চিংড়ি একটি উচ্চ ফলনশীল জাত। অধিক উৎপাদনের পাশাপাশি এর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বর্তমানে বিশ্বজুড়ে উৎপাদিত চিংড়ির শতকরা 80% ভেনামি। উদ্যোক্তা বলছেন হাইব্রিড জাতের এই চিংড়ির মাধ্যমে দেশের চিংড়ি রপ্তানি খাত সমৃদ্ধ করা সম্ভব। আমাদের বাংলাদেশি ফার্মাররা কিন্তু খুব ভেরি প্রমিজিং, হ্যাঁ, এবং এটা যদি তারা একটু সরকার থেকে বা আমাদের কাছ থেকে আপনার কাছ থেকে যদি একটু মানে ইনফরমেশন, টেকনোলজি ইনফরমেশন যেটা এটা পায়, তাইলে আমার মনে হয় এটা উইদিন আগামী 5 বছরে আমরা $10 বিলিয়ন উপরে আমরা এক্সপোর্ট করতে পারবো। এই খাতকে প্রসারিত করতে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা, গবেষণা এবং তদারকির প্রয়োজন। দেরিতে হলেও সরকার ভেনামি চিংড়ি চাষের অনুমোদন দিয়েছেন। সেই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ায় সিমার্কের বিশাল আকারে এই প্রকল্পটি দাঁড়িয়েছে। ভেনামি চিংড়ি বিশ্ববাজারের সিংহভাগ দখল করে আছে। পৃথিবীর অনেক দেশ ভেনামি চিংড়ি চাষে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে, সেখানে আমাদের অবস্থান একেবারেই সামান্য। এই চাষটিকে সম্প্রসারণের জন্য দরকার নীতি পরিকল্পনা, সহায়তা, এবং একথাও ঠিক যে আমাদের আদি যে সমস্ত জাতগুলো ছিল সেগুলোরও নিরাপত্তাভাবে জৈব নিরাপত্তা সংরক্ষণ এবং জাত সংরক্ষণ করা অনেক দরকার। কক্সবাজারের উখিয়ার সিমার্কস থেকে শাহী সিরাজ, সেন্ট্রাল। বিশ্বে নানা ধরনের ভাস্কর্যের খবর সবার জানা, তবে কুমড়ার ভাস্কর্য তৈরির খবর হয়তো কম মানুষই জানে। লন্ডনের কিংস্টন পার্কে বিশাল এক কুমড়ার ভাস্কর্য তৈরি করেছেন জাপানের ইয়াওই কুসামার নামে একজন শিল্পী। এটাই বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কুমড়ার ভাস্কর্য। ইতিমধ্যে ভাস্কর্যটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। হলুদ রঙের ব্রোঞ্জের তৈরি কুমড়ার ভাস্কর্যটি 6 মিটার লম্বা ও 5 মিটার প্রস্থ, যা অনেকটা ছোট ভবনের মতো।
কিংস্টন পার্ক কর্তৃপক্ষ বলছে, এমন ব্যতিক্রমধর্মী ভাস্কর্য সহজেই দর্শনার্থীদের আকৃষ্ট করবে বলে তাদের ধারণা। এবার কৃষি সংবাদ। সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রহ্মখোলা গ্রামের পল্লী চিকিৎসক ইদ্রিস আলী তার 2 বিঘা জমিতে ড্রাগন ফলের বাগান করে প্রতি বছর 4 থেকে 6 লাখ টাকা আয় করছেন। তার সাফল্যে এলাকার অনেক কৃষক ড্রাগন ফল উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন। এবার প্রকৃতি সংবাদ। অব্যবস্থাপনা আর দূষণে ঐতিহ্য হারাচ্ছে গাজীপুরের ঐতিহাসিক রাজদিঘি। কচুরিপানা আর ময়লা আবর্জনার স্তূপে অস্তিত্ব সংকটে দিঘিটি। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে দিঘির পানি। দেশের ঐতিহ্যবাহী এই নিদর্শন বাঁচাতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি পরিবেশবাদীদের।